উদ্বোধন। সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন শ্রী শরদিন্দু চৌধুরী মহোদয়, সেক্রেটারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রীমতী চাঁদনী চন্দন, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড স্টেট প্রজেক্ট ডাইরেক্টর সমগ্র শিক্ষা, শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন। আজকে সত্যি আনন্দ লাগছে যে আমি এই স্কুলেরই স্টুডেন্ট, আর এই স্কুলে আবার আসতে হলো আপনাদের সামনে। আজকে স্মার্ট ক্লাসের কথা হচ্ছে এখানে। এখন তো স্মার্ট সিটির কথাও যখন আমরা প্রথম শুনলাম, এটা আবার কি, এখন হচ্ছে স্মার্ট ক্লাস। আরও অনেক স্মার্ট হবে। ওয়ান শুড বি ভেরি স্মার্ট, এছাড়া চলবে না। এখন আমার মনে আছে স্কুলে আমাদের যে জাতীয় সঙ্গীত আমাদের কিভাবে গাইতে হবে, আমরা অনেকে জাতীয় সঙ্গীত গাই, 1 মাস সময় আমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছিল এখানে কোনো একটা রুমে, মনে নেই। এবং ঘড়ির কাঁটা ধরে এটা শেষ করতে হবে, তবেই তুমি জাতীয় সঙ্গীত গাইতে পারবে। একটা ওয়ার্ড, তার উচ্চারণ এবং সময়, অনেকে আমি জানি না এখনো জানে কিনা, এটা স্পেসিফিক টাইম আছে, যে স্পেসিফিক টাইমের মধ্যে সেটা শেষ করতে হবে। আমরা কিন্তু করি না সেটা। আর এখানে যে বট গাছ ছিল তার নিচে মানে আমাকে দেওয়া হতো যখনই সমস্ত স্টুডেন্টরা লাইন ধরে দাঁড়াতো, যেহেতু এনসিসিতে আমি অল ত্রিপুরা বেস্ট ক্যাডেট হয়েছি, টিচাররা সবাই সিলেক্ট করলো যে আপনি কমান্ড করবেন। ক্লাসে আসার আগে সব স্কুলে হয় সেটা, যে জাতীয় সঙ্গীত গাওয়ার আপনি সেই বেদির উপরে সবসময় করতাম সেটা। তো সবাইকে আবার জাতীয় সঙ্গীত শুরু কর, আবার যার যার ক্লাসে যাও, এইগুলো বলতাম। হেডমাস্টার থেকে আরম্ভ করে সবাই আমরা উপরে থাকতাম। আমার খুব ভালো লাগতো যে আমিও টিচারদের সাথে আমি বসে আমি কমান্ড দিতে পারছি। এটা একটা সাংঘাতিক স্মৃতি। টিচারদের আমরা এমনিতেই ভয় পেতাম তখন। শিক্ষক মানে বিশাল বিষয়, অনেক মানে ওনাদের জ্ঞানের ব্যক্তি ওনাদের মধ্যে ভরপুর। ওনাদের সামনে দাঁড়িয়ে যে কমান্ড দিতাম, খুব আনন্দ লাগতো আজকের দিনে এখানে এসে। শুধু তাই নয়, আমি এই কারণে বলছি এগুলো, আমাদের এক টিচার ছিল তৎকালীন সময়, ওই ট্যাপ রেকর্ডার এরকম আসতো, সেটা রিলে করে এরকম বড়, সেটা আমাদের স্কুলে ছিল। এবং উমাকান্ত স্কুল একটা আভিজাত্য স্কুল, কিন্তু এই স্কুলে আমরা পড়তাম, চান্স পাওয়া এখানে ডিফিকাল্ট ছিল। তো সেই স্কুলে এইসব বন্দোবস্ত ছিল যে ট্যাপ রেকর্ডার উপর দিয়ে এরকম। তো এটার মধ্যে কিভাবে পোয়েট্রি আমাদের সেই আবৃত্তি করতে হবে, পয়েম, তার জন্য প্র্যাকটিস করানো হবে। মানে সেই যুগেও আমাদের টিচাররা যে বন্দোবস্ত ছিল তার মধ্যে চেষ্টা করতো কিভাবে স্মার্ট বানানো যায়। আর সেই জায়গা থেকে আস্তে আস্তে এখন নতুন যে ব্যবস্থা, স্মার্ট কোন জায়গায় চলে গেছে, স্মার্টেস্ট অবস্থায় পৌঁছে গেছে। এক একটা ক্লাসে গিয়ে যা শুনলাম, প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ হবে এখানে এক একটা রুমে। পরিষেবারও শেষ নেই, হয়তো আগামী দিনে আরও কিছু হবে। আজকে যেটা হচ্ছে বলবে যে এইগুলো আমরা অতীত হয়ে গেছে, এখন নতুন জিনিস, সভ্যতার অগ্রগতি এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেগুলো ডেভেলপ হয়। তো এর জন্য আজকে স্কুলে এসে আমার খুবই ভালো লাগছে যে এই ধরনের একটা স্মার্ট ক্লাসের বিষয় এখানে আসছে। সমগ্র শিক্ষা অভিযানের অধীনে স্মার্ট ক্লাস কেন্দ্রীয় সরকার 2021-22 এবং 2022-23 812টি স্মার্ট ক্লাসের মঞ্জুরি দিয়েছিল। এর মধ্যে যেটা আমি বললাম যে 752টা এখানে হচ্ছে।
এর মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 744টি বিদ্যালয় এবং 8টি প্রাথমিক বিদ্যালয়। সেই ইন্টারেক্টিভ প্যানেল সহ ল্যাপটপ থাকবে এবং যেটা বললাম প্রায় 2.5 লক্ষ থেকে 2,78,000 টাকা খরচ। তো এর মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে যে ক্লাসের ভিতরে থাকার যে বিষয়টাতে, ক্লাসে কিন্তু সবাই ক্লাসের বাইরের দিকে, রবীন্দ্রনাথ ঠাকুর যে কারণে কোনো সময় ভালো লাগতো না ক্লাসের ভিতর, মানে মনে হতো ওনার কাছে যে একটা কনফাইন্ড এরিয়াতে পড়াশোনা অসম্ভব, যে কারণে উনি ক্লাসের ভিতর পড়াশোনা করেননি। এবং শান্তিনিকেতনের কথা আমরা জানি যে ওখানে পড়াশোনার যে বিশ্বভারতীর যে ইউনিভার্সিটি, তার পড়াশোনার স্টাইলই আলাদা। কিন্তু স্মার্ট ক্লাসের মাধ্যমে যারা ক্লাসের ভিতর থেকে খুব কনসেন্ট্রেট করতে পারে তারাই ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু ইন জেনারেল সবসময় চঞ্চল মন থাকে আমাদের স্টুডেন্টদের, বাইরের কথা মনে হয় কখন ক্লাস শেষ হবে। আর ইন্টারেস্টেড বা ইন্টারেস্টিং টিচার যদি থাকে, সব টিচার একরকম হয় না। অনেকে আছে যে তার স্টাইল অফ ডেলিভারি একটু আলাদা থাকে। অনেকে, আমাদের মনে আছে, এখন আমি বলতে দ্বিধা নেই, আমাদের বায়োলজির টিচার ছিল কল্যাণ রিগাল স্যার, এত সুন্দরভাবে পড়াতেন, ওনার ক্লাসে মিস করা মানে মনে হয়। এক এক টিচারের এক এক রকম স্টাইল। এতে করে সব জেনারেল যারা স্টুডেন্ট, সবার মধ্যে যেন সেই ইন্টারেস্টটা জাগানো যায়। এর জন্যই যা স্মার্ট ক্লাসের বিষয়ে আমি যা বুঝলাম, এই কারণে স্মার্ট ক্লাস ইন্টারেস্ট গ্রো করবে। সেই ইন্টারেস্ট গ্রো করলে তবেই জানবে শিক্ষক। আমি কালকে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, যে শিক্ষকের মধ্যে যে আপডেট যে নলেজ, সেটা যদি থাকে তবেই সে আপডেট নলেজ স্টুডেন্টদের দেওয়া যায়। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে। আমাদের যখন বলা হলো আপনি ক্লাস নিতে হবে ফার্স্ট ইয়ারে, তো ঠিক আছে, কলেজে আমরা পড়াশোনা করেছি স্টুডেন্ট হিসাবে, কলেজে আমাদের পড়াতে হবে, সে তো সাংঘাতিক বিষয়। এটা কী করে পড়ানো যায়? দৌড়ে গেলাম, গিয়ে সেই ল্যাপটপে বসলাম, বসে কি কি পড়াতে হবে সেটাকে আপলোড করলাম, সেই পেন ড্রাইভে নিয়ে আবার সেই ক্লাসরুমে নিয়ে যাওয়া। অর্থাৎ স্টুডেন্ট তো বসে থাকবে, কিন্তু টিচারের যে ইচ্ছা যে আমি একদম মানে মাই বেস্ট যেটা, সেটা যদি আমি নিতে পারি পেন ড্রাইভের মাধ্যমে গিয়ে সে স্টুডেন্টকে দেওয়া। তার জন্য অনেক এই সুবিধাগুলো হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল ত্রিপুরাতে দিয়েছে, এবং ইন্টারনেট যে যে হীরার ত্রিপুরাতে ইন্টারনেটের সুবিধা থাকাতে হার্ডেস্ট স্ট্রংগেস্ট গেটওয়ে ত্রিপুরাতে, যে কারণে আমাদের এই সুবিধা হয়েছে। এতে করে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন 2013-14-তে, যার 1 GB ডাটা 300 টাকা খরচ, আর আজকের দিনে 1 GB মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেটার খরচ হচ্ছে মাত্র 7 থেকে 10 টাকা 1 GB। তো মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে সমস্ত জায়গার এক পার যে পড়াশোনার দেওয়ার যে বিষয়, সেটা যেন সব জায়গায়, গ্রামে গঞ্জে, সব জায়গায়, সমস্ত প্রদেশে এক পার হয়। তো সেই ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে করছে, আমাদের স্টেট গভর্নমেন্টও সেই ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। নিপুণ হ্যান্ডবুকের একটু আগে আমরা এখানে তার উন্মোচন করলাম বই। নিশ্চয়ই আপনারা এটা পড়বেন, আপনারা নিপুণের আসল উদ্দেশ্য কী। এতে করে নিপুণে যে শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষক, আধিকারিক, মানে সব স্টেজের যারা যারা এবং স্টেক হোল্ডার যারা যারা আছে, এর মধ্যে একটা ডিজাইন থাকবে, সব কিছু লেখা থাকবে, কীভাবে মানে শিক্ষা দিতে হবে, শিক্ষা দান করতে হবে। তো তার একটা গাইডলাইন্স এর মধ্যে দেওয়া আছে। এবং
তার অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক দিক নির্দেশনা সেটাও এখানে এই নিপুণ হ্যান্ডবুকে দেওয়া হয়। এখানে কথা হয়েছে যে স্কুল আমরা ত্রিপুরাতে প্রায় 100টা স্কুল আমরা এখানে ওপেন করেছি, আরও 25টা বিদ্যাজ্যোতি স্কুল হবে। সিবিএসসির অনুমোদন আছে তাতে। তো সব দিক দিয়ে আমরা চাইছি যে গুণগত মান বজায় রেখে শিক্ষা আমাদের স্টুডেন্টসকে দেওয়া, এবং আমাদের ত্রিপুরার স্টুডেন্টরা কোনো অংশে বাইরের, আমি দেখেছি বাইরে অনেক স্টুডেন্ট থেকে কোনো অংশে আমাদের ট্যালেন্টের অভাব নেই। আমাদের বহু ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন যারা শুধু ভারতবর্ষে না বিদেশে গিয়েও এত নাম করছে বিভিন্ন জায়গায়, সায়েন্টিস্টই হোক, আইটি সেক্টরই হোক, ডাক্তার হিসাবে হোক, ইঞ্জিনিয়ার হিসাবেই হোক, টিচার হিসাবে, প্রফেসর হিসাবে, রিসার্চ ওয়ার্কে আমাদের ত্রিপুরার বহু রূপ বাইরে আছে। তো প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি এখানে। আগে কথায় কথায় পড়াশোনার জন্য আমরা বাইরে যেতে হতো, এখন কিন্তু এখানে সেই সুবিধাটা আমরা দিতে পারছি। এখানে আমাদের দুটো ইউনিভার্সিটি আমাদের আছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা চাইছি যে এখানে যাতে আরও ইউনিভার্সিটি হয়। বহু ইনভেস্টররা আসছে এখানে। কিছুদিন আগে আমরা বিধানসভায় পাশ করেছি যে ধামা দিবা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, যেটা সাবরমে হচ্ছে, একটা আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থে হচ্ছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেটাও হচ্ছে এখানে। তো সব দিকে আমরা চাইছি যে এখানে একটা এডুকেশন হাব হোক, ডেন্টাল কলেজও এর মধ্যে আপনারা শুনেছেন এই বছর থেকে শুরু হচ্ছে, ল ইউনিভার্সিটি হয়েছে, ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে, বিভিন্ন যে মেডিকেল অ্যালাইড যেসব কোর্সগুলো আছে সেই ইনস্টিটিউটগুলো এখানে স্টার্ট হচ্ছে। তা আমরা চাই যে এখানে সব দিকে শিক্ষার যে বিস্তার সেটা ছড়িয়ে পড়ুক, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আমাদের এই বিদ্যাজ্যোতি স্কুলের যে বিষয়টা আমরা বললাম, আমরা ত্রিপুরা সরকার এখানে প্রায় 500 কোটি টাকা এখানে আমরা বিনিয়োগের জন্য এখানে রাখা হয়েছে বাজেটে, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। এবং বিদ্যাজ্যোতি স্কুলের মেইন যে বিষয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। 3টা বিষয়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মনকে প্রজ্বলিত করা, এবং লাস্ট যেটা শিশুদের প্রস্ফুটিত করা। এই 3টা বিষয়ের উপর ভিত্তি করে বিদ্যাজ্যোতি স্কুল এখানে আমরা ত্রিপুরাতে আমরা স্টার্ট করেছি। ড্যাশবোর্ডের কথাও বলা হয়েছে, ড্যাশবোর্ডের কয়েকটা বিষয় এখানে রাখা হয়েছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইন্টারেক্টিভ ভিজুয়াল রিপোর্টস, রিয়েল টাইম স্কুল মনিটরিং, ফান্ডস allocation optimization, accountability creation through action oriented insights, hierarchy wise customized report access, driving rewards and recognition system through performance based leaderboard। এইসব ড্যাশবোর্ডের মাধ্যমে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে এই গুণগত মান এখানে রাখা হবে। শিক্ষা 23-24-এর যে বাজেট আমরা এবার বিধানসভায় পাশ করেছি, তো এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো এখানে আমার ইচ্ছা হয় এখানে রাখার জন্য, যে পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে মডেল স্কুল আমরা করি। তো 23-24 অর্থ বছরে আমরা 50 কোটি টাকা এর মধ্যে আমরা রেখেছি। যারা সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রী, তাদের যাতে অনলাইনে ভর্তির আবেদন করতে পারে তার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। 22-23 অর্থ বছরে আমাদের সরকার ছাত্রীদের মধ্যে 44,660 বাইসাইকেল বিতরণ করেছে, 44,600 সাইকেল
টু গার্লস স্টুডেন্ট প্রকল্পটি 23-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য প্রায় 9 করোড় আমরা এই বাজেটে আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে যারা দ্বাদশ মান পরীক্ষায় প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এই নিয়ে বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা ছাত্রীদের স্কুটি দেব, একবার তো হাততালি দিন আপনারা। বিরোধী দলের যারা ছিল তাদেরকে বলেছিলাম, ওরা হাততালি দেয়নি, কারণ বিরোধিতা করতে হবে, এর জন্যই বিরোধী দলে। তো যাই হোক, তো সেই আমরা 100 জন যারা মেয়েরা তাদের মধ্যে, তাতে করে তারা পড়াশোনার মধ্যে উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবে। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি যে বিদ্যালয় আছে সেগুলোকে আমরা মডার্নাইজেশন করব। তার জন্য যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, প্রায় 2000 কোটি এর জন্য রাখা হয়েছে। অগ্নিবীর ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি আমরা চালু করতে যাচ্ছি, এবং তাতে করে এই অগ্নিপথের যে বিষয়টা, তাতে অগ্নিবীর যে বিষয়টা সেটা করতে গেলে একটা দেশাত্মবোধের যে বিষয়, এখানে এনসিসির যারা একটু আগে ছেলেরা দেখছিলাম কি সুন্দর করে ট্রেন করছিল, সেটা এই অগ্নিবীর যে কর্মসূচি যদি আমরা চালু করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেইভাবে চাইছেন, তাতে করে দেশের সেবায় তারা নিয়োজিত হবে। রাজ্য সরকার সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে যারা স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের বাইকোটার সময় আমি বলেছিলাম যে তাদের ফি মুকুব করব, এডমিশন ফি, কলেজ ফি, সব ধরনের ফি, এক্সাম ফি ইত্যাদি মুকুব করে দেওয়া হয়েছে। দিব্যাঙ্গ যারা আছেন, দৃষ্টিহীন, তাদের যাতে উচ্চশিক্ষা লাভে উৎসাহিত হন, তার জন্য আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালু করেছি। এতে করে যারা স্নাতক ও স্নাতকোত্তর 5,000 টাকা করে তাদের দেওয়া হবে, এবং ডিপ্লোমা যারা করবে তাদের 4,000 টাকা করে মাসিক বৃত্তি দেওয়া হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজ এখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, এবং যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্লান্ট ইত্যাদি রয়েছে। 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলে 2টি নতুন কলেজ স্থাপন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে জিরানিয়াতে একটা ল কলেজ হয়েছে, কাকরাপাড়ে একটা জেনারেল ডিগ্রি কলেজ হয়েছে। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আমরা ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য আমরা সেই সুবিধা আমরা দেব। এর জন্য প্রায় 15 কোটি টাকা রাখা হয়েছে। আমরা 40 কোটি টাকা পেয়ে উদয়পুরে যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আছে সেখানে আমরা খরচ করছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। 77 কোটি টাকা মহারাজা বিক্রম যে কলেজ আছে সেখানে সায়েন্স বিল্ডিং যাতে তৈরি হয় তার জন্য আমরা খরচ করছি। এবং গতকাল আমি যেখানে গিয়েছিলাম ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন, সেখানেও আমরা 10 কোটি টাকা দিই। তো আমাদের সরকার চাইছে যে সব জায়গায় ডেভেলপমেন্ট হোক। আমি কথাগুলো এই কারণে বললাম যে আমাদের যে সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে এবং এগ্রি, সেইগুলো আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই যে এগুলো, যেটা আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলছিলেন যে আমাদের এডুকেশন, সেখানে হিউম্যান রিসোর্স, তারা যদি যতক্ষণ ধরে প্রপারলি তারা শিক্ষা না লাভ করবে তাহলে হিউম্যান রিসোর্স কিন্তু কাজে আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন সারা ভারতবর্ষের যে যুব সমাজ, সেটা পৃথিবীর মধ্যে 65% আমাদের এখানে ভারতবর্ষের 65% যুব সমাজ, এবং এই যে হিউম্যান রিসোর্স একটা বড় শক্তি আমাদের ভারতবর্ষের জন্য। এবং এর জন্য উনি খুব প্রাউড ফিল করেন, আমরাও প্রাউড ফিল করি। এবং আগামী দিনে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে বানানোর চিন্তাভাবনা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত যে বানানোর চিন্তাভাবনা, সেটা অবশ্যই হবে যদি এই ধরনের স্মার্ট ক্লাসের মাধ্যমে আরও স্মার্ট বানানো যায়।
এবং আমি নিশ্চিত যে এই ধরনের ক্লাসে খুবই যারা ক্লাসমুখী হওয়ার যে বিষয়টা সেটা অনেক বেশি থাকবে, বা স্কুল থেকে যখন বাড়ি থেকে যখন বেরবে, স্কুলের থেকে আসবে, এই স্মার্ট ক্লাসের কথা চিন্তা করে সবাই অ্যাটেন্ডেন্সও পাবে। আমরা জানি, আমি গতকালও বলেছি যে পড়াশোনা এখনো ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। বইয়ের উপর কিন্তু কিচ্ছু হয় না, বইয়ের পাতার ভিতর ঢুকতে পারলে যে পড়াশোনা, তার থেকে বড় কিছু হয় না। কিন্তু ওই বললাম যে এখন আমাদের সুবিধা হয়েছে, ল্যাপটপ এইসব যেসব ডেভেলপ হওয়াতে তার মধ্যে ইজ অফ রিডিং, ইজ অফ বিজনেস আমরা যেটা বলি, তার সুবিধা হয়েছে। তাড়াতাড়ি কোনো কিছু জানতে চাওয়া মনে যদি আসে, সেটার সাথে সাথে হয়ে যায়। তো আশা করি আগামী দিন আমাদের এই যে নিপুণ ত্রিপুরা এবং স্মার্ট ক্লাস এবং বিদ্যাজ্যোতি এবং ড্যাশবোর্ডের যে বিষয়গুলো এখানে রাখা হয়েছে, সেগুলো আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই কাজে আসবে এবং শিক্ষকদের জন্য নতুনভাবে একটা ইনোভেটিভ আইডিয়া যেহেতু এসছে, তাদের মধ্যেও সেই দক্ষতারও বৃদ্ধি হবে। এবং আজকের এই যে অনুষ্ঠান যেন আগামী দিন সেটা সাফল্য আসে, সে আশা